বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আমরা আজকে চলে এসেছি আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ কনস্টেবল এবং এসআই সমস্ত আরআরবির যত প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেনগুলো আছে সেখান থেকে কিছু অন্তত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো এর আগেও কিন্তু আমরা 5-5টা ক্লাসের মাধ্যমে আলোচনা করেছি। এগুলোতে তোমাদের মিক্সড কোয়েশ্চেন করানো হয়, এছাড়া তোমাদের টপিক ওয়াইজ ক্লাসও কিন্তু করানো হয়েছে, যেটা তোমাদের পলিটি থেকে করানো হয়েছে, আরও অন্যান্য সাবজেক্টেরও খুব তাড়াতাড়ি চলে আসবে। এছাড়া আমাদের 133টা শিফটের যে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে সলিউশন করানো হচ্ছে, যার 22টা ক্লাস কিন্তু অলরেডি আমাদের করানো হয়েছে। তোমরা অবশ্যই সেটা দেখে নেবে, পরবর্তী ক্লাসগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, আমাদের আজকের যে কোয়েশ্চেন রয়েছে, তোমরা যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আর লাইক শেয়ার করে দেবে যদি সত্যি ভালো লাগে, ঠিক আছে। তো চলো, আজকের আমাদের প্রথম কোশ্চেন থেকে শুরু হচ্ছে। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পদক তালিকায় ভারতের স্থানটা কত? তো প্যারিস অলিম্পিকে কিন্তু তোমরা জানো 2024-এর যে অলিম্পিক গেমস, এটা কিন্তু আমাদের অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সের প্যারিস শহরে, এবং প্রতি 4 বছর অন্তর এই অলিম্পিক গেমস হয়ে থাকে। লাস্ট হয়েছিল কোথায়? যেটা কিন্তু আমাদের জাপানের টোকিও শহরে আয়োজিত হয়েছিল 2020-র যে অলিম্পিক গেমস, এটা সামার অলিম্পিক গেম, ঠিক আছে। আর এখানে কিন্তু নীরজ চোপড়া তিনি কিন্তু গোল্ড জিতেছিলেন, এবং তিনি কিন্তু গোল্ডেন বয় নামেও কিন্তু পরিচিত। এবং তিনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি কিন্তু হরিয়ানা পানিপথের বাসিন্দা। তিনি এই 2024-এ কিন্তু কোনো গোল্ড মেডেল জিততে পারেননি, বাট তিনি কিন্তু একটা সিলভার মেডেল কিন্তু তিনি জিতেছিলেন। তো এই বছর কিন্তু টোটাল ভারত কিন্তু 71টা মেডেল জিতেছে। এখানে কিন্তু 71তম স্থানে রয়েছে। এখানে ভারত কিন্তু 71 নম্বর স্থানে আছে। ভারত কতগুলো পদক জিতেছে? 6টি কিন্তু পদক জিতেছে এই 2024-এ প্যারিস অলিম্পিক্সে, যেখানে 5টা ব্রোঞ্জ পদক এবং একটা কিন্তু সিলভার পদক জিতেছে, যেটা কিন্তু এই নীরজ চোপড়া তিনি কিন্তু জিতেছেন, ঠিক আছে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব। সম্প্রতি প্রয়াত সচিন ওজচিকি ইনি কোন কোম্পানির প্রাক্তন সিইও ছিলেন? ইনি কিন্তু ইউটিউবের কিন্তু প্রাক্তন সিইও ছিলেন। তো এটা কিন্তু সেই তখনকার ছিল। পরবর্তী আমরা প্রশ্ন দেখব। 2024 সালের যে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে পার্ডো আল্লাহ, তারপরে তোমাদের আছে ক্যারিরেনা এবং অ্যাওয়ার্ড, যেটা অ্যাওয়ার্ড হচ্ছে একটা, এখানে সম্মানিত হয়েছেন কে? তো অপশান আছে আমাদের শাহরুখ খান, আমির খান, সালমান খান, অমিতাভ বচ্চন। অবশ্যই কিন্তু এখানে শাহরুখ খান তিনি কিন্তু সম্মানিত হয়েছিলেন 2024-এ। পরবর্তী প্রশ্ন দেখব। নেতাজি সুভাষ রাষ্ট্রীয় ক্রীড়া সংস্থা এটা কোথায় অবস্থান করছে? কলকাতা, নিউ দিল্লি, ঝাঁসি নাকি পাতিয়ালা? অবশ্যই কিন্তু পাতিয়ালাতে অবস্থান করছে নেতাজি সুভাষ যে রাষ্ট্রীয় ক্রীড়া সংস্থা, এটা কিন্তু পাতিয়ালাতে অবস্থান করছে। আর এটা কিন্তু এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিষ্ঠান, ঠিক আছে, এই যে পাতিয়ালাটা। এছাড়া এটা কিন্তু তৈরি হয়েছিল কত সালে? এটা কিন্তু ভারত সরকার দ্বারা তৈরি হয়েছিল 1961-তে। 1961-এ কিন্তু এটা ভারত সরকার দ্বারা এটা কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে। আর এটা জনপ্রিয়ভাবে এটা কিন্তু একটা ভারতীয় ক্রীড়া বিভাগ, যেটা মক্কা হিসাবে কিন্তু পরিচিত, ঠিক আছে, এটাও মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখব। কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রের ওজন কত? অর্থাৎ কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে তার ওজন কত? কোনো বস্তু আমাদের অন্যান্য জায়গাতে অন্যান্য হয়ে থাকে, কিন্তু পৃথিবীর কেন্দ্রে তার ওজনটা কত হবে? সেটা কিন্তু অবশ্যই কিন্তু পৃথিবীর কেন্দ্রে 0 হয়ে থাকবে। অপশান নাম্বার 2, পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব। আর অবশ্যই তোমরা মাথায় রাখবে এই যে তোমাদের পৃথিবীর কেন্দ্রে যে অভিকর্ষ ত্বরণের মান, এটা কিন্তু সবসময় কিন্তু শূন্যই হবে, হ্যাঁ। আর কারণ হচ্ছে এই বস্তুর ওপর পৃথিবীর কোনো আকর্ষণই থাকবে না, সেই ক্ষেত্রে বস্তুর ওজন কিন্তু শূন্য হয়ে যাবে। শূন্যটা হওয়ার কারণই এটা, ঠিক আছে। মাধ্যাকর্ষণ শক্তি তো সেখানে 0, তো তার ওজন কী করে হবে, তাই না? তো 0 হবে। পরবর্তী আমরা দেখে নেব। তোমাদের অবশ্যই বলে রাখি যে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি বাই করতে চাও, অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। 51 রুপিসে কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 সম্পূর্ণটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ। এখানে খুব অল্প পড়ে কিন্তু 90% স্কোর করা যেতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু আমাদের পিডিএফ থেকে অলরেডি তোমাদের এসএসসি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস 2024, এমনকি জিডি 2024-ও করেছে, এবং যারা যারা পড়ছে তারা জিডি 2025-এও এরকমভাবে ভালো ফল করতে পারবে। এছাড়া আরআরবি, এনটিপিসির কথা যদি এনটিপিসি না, আরআরবি এক্সামে যদি কথা বলি, তোমাদের আরআরবি থেকে যারা যারা নিয়েছে তারা জেই এলবিতে কিন্তু 90% কমন পেয়েছে এই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আর যারা এসএসসি জিডি তোমাদের পরীক্ষা দেবে, সামনেই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, 4 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে, ঠিক আছে, মোটামুটি তোমাদের 3 সপ্তাহ মতো টাইম আছে। তো অবশ্যই তোমরা যদি এসএসসি জিডি 2024-এর যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, সেটার যদি সলিউশন নিতে চাও, অবশ্যই 50 টাকা দিয়ে তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে এটা প্রিভিয়াস ইয়ার জিকে 2024-এর জিকেগুলো, ঠিক আছে। 53টা শিফটে পরীক্ষা হয়েছিল যেটা, সেটা।
আর যদি তোমরা যদি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন নিতে চাও, এটা অনেক বহু ছাত্রছাত্রী এটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের থেকে নিয়েছে, তো অবশ্যই সকলে কিন্তু উপকৃত হয়েছে, সকলে মানে ভালো লেগেছে, তাই জন্য সবাই বলছে যে গ্রুপ ডির জন্য কিছু আনতে। অবশ্যই তোমাদের জন্য গ্রুপ ডির জন্য কিছু আনার চেষ্টা করছি, আমরা সায়েন্সের পোর্শনটা কভার করার চেষ্টা করছি। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত এটা নাওনি, অবশ্যই তোমরা জানুয়ারি, এটা তোমাদের হচ্ছে 2020-21 লাস্ট কিন্তু এক্সাম হয়েছিল এনটিপিসি, যেখানে 133টা শিফটে 5000+ জিকে কোশ্চেনে তোমাদের কিন্তু এক্সাম হয়েছিল। এই সম্পূর্ণ পুরো 5000+ মানে 5000+, এখানে কিন্তু কোনো রকম মানে ফেকের কোনো ব্যাপার নেই, কিন্তু অনেক তোমরা জায়গা দেখতে পাবে যেখানে 4000 দেওয়া হচ্ছে, কোথাও 5000 দেওয়া হচ্ছে, কোনো মানে নাম করে আবার 10,000ও বলছে, 10 বছরের নাকি বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে। তো এগুলো কিন্তু সব ফেক চিজ ভাই, প্লিজ এই সমস্ত জায়গায় কেউ মানে ধ্যান দিও না, ঠিক আছে, তাহলে তোমাদের কেরিয়ারের সমস্যা, কারণ একটা বছর তোমাদের নষ্ট হয়ে যেতে পারে যদি কোনো ভুল পদক্ষেপ নেওয়া হয়, তাই না। তো অবশ্যই কিন্তু যারা এসব করছে তারা ঠিকও করছে না, ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু তোমাদের তোমাদের লাস্ট এক্সাম হয়েছিল এনটিপিসি, যেটা 20-21 সালের, আমি 1 বছরেরই দিচ্ছি লাস্ট কিন্তু, আর এটাই কিন্তু সবাই 2 বছরের 10 বছরের নাম করে চালাচ্ছে। সে যাই হোক, এখানে 133টা শিফটের 5000+ জিকে কোশ্চেন কী করে আসলো, তার কারণ হচ্ছে এখানে প্রতিটা শিফটে 40টা করে প্রশ্ন ছিল, হিসাব করে দেখে নেবে 5000+ কিন্তু হবে এখানে, ঠিক আছে। 40 × 133 গুণ করবে, কত হচ্ছে সেটা দেখে নেবে। তো এই টোটালটা কিন্তু এখানে তোমরা 99 টাকায় পাচ্ছ, বাংলা ভাষায় এবং প্রিন্টেবল ফরম্যাট, সকলে এটা প্রিন্ট করেও পড়তে পারবে, ঠিক আছে। তো যারা যারা নেবে, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে। তো চলো পরবর্তী আমরা প্রশ্নে আসি। নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম হচ্ছে পালি, জাদুর, রেংমা, নাকি তোমাদের সাইলা। তো এখানে কিন্তু অবশ্যই কিন্তু রেংমা কিন্তু নাগাল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় একটি নৃত্যশৈলী, ঠিক আছে। এছাড়া আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন ক্লাসিক্যাল ড্যান্স পাই, বিভিন্ন ফক ড্যান্স পাই, তোমরা জানো। ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে আমরা যদি বলি, যেমন ভারতনাট্যম হচ্ছে আমাদের তামিলনাড়ুর, তাই তো। এছাড়া আমরা পাচ্ছি ছৌ, যেটা ওয়েস্ট বেঙ্গলে পাচ্ছি, আবার তোমাদের তোমাদের যেটা উড়িষ্যায় পাচ্ছি, তারপরে তোমাদের ঝাড়খণ্ডের পাচ্ছি, তাই না। তিনটে ছৌ আছে, এর আগের ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম। এবং এছাড়া আর কি আছে, আসামে আছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের কি ড্যান্স, সাত্রিয়া হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স, ঠিক আছে। এছাড়া তোমাদের অন্যান্য আছে, সেগুলো এখন বলছি না। ক্লাসিক্যালের মধ্যে অন্যান্য জায়গায় পড়ছে আমাদের কি, কুচিপুড়ি, যেটা অন্ধ্রপ্রদেশে পড়ছে, তাই না। এছাড়া আমাদের কি পড়ছে, এছাড়া আমাদের পড়ছে হচ্ছে কথাকলি, মোহিনীআট্টম, এই দুটো কোথায় পড়ছে, কেরালাতে পড়ছে। এছাড়া পড়ছে আমাদের কত্থক, যেটা নর্দার্ন ইন্ডিয়া অথবা আমাদের উত্তরপ্রদেশ, যদি কোনো রাজ্য বলে একদম এক্স্যাক্টলি, তাহলে কিন্তু এটা উত্তরপ্রদেশ হয়ে যাবে। আর আমরা যেমন হচ্ছে পশ্চিমবঙ্গ তো তোমাদের বলেই দিলাম। এছাড়া রাজস্থানের অন্যান্য যদি ফক ড্যান্সের কথা বলি, রাজস্থানে ঘুমর আছে, আসামের বিহু আছে, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন ধরনের ফক ড্যান্স কিন্তু বিভিন্ন রাজ্যে দেখা যাবে। আবার উড়িষ্যায় কিন্তু উড়িষ্যি, আর মণিপুরি হচ্ছে মণিপুরি, ঠিক আছে। এই দুটো কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স, ঠিক আছে। তো এগুলো দেখে নেবে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব। আর এগুলোর জন্য রেলের এবং এসএসসির সমস্ত পরীক্ষায় কিন্তু এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়। আর তোমরা কিন্তু টপিক অনুযায়ী যদি এই ধরনের ক্লাসগুলো দেখতে চাও, তাহলে কিন্তু AIR একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু টপিক ওয়াইজ ক্লাস কিন্তু আমাদের করানো আছে, প্লেলিস্ট করা আছে স্ট্যাটিক জিকে বলে, ওটা অবশ্যই তোমরা ফলো করে নেবে। পরবর্তী আমাদের এখানে প্রশ্ন আছে, ভারতের প্রথম বেতার সম্প্রচার চালু হয়েছিল, এটা কত সালে চালু হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কিন্তু বেতার সম্প্রচার চালু হয়েছিল ভারতের প্রথম, যেটা 1929, আমাদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার 4। অপশান নাম্বার তোমাদের কত, 1993, অপশান নাম্বার 4, 1923। তো 1923 সালে কিন্তু এই বেতার যে রেডিও সম্প্রচার শুরু হয়েছিল আমাদের প্রথম, ঠিক আছে। এটা হয়েছিল ভারতের প্রথম, ঠিক আছে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, শব্দোত্তর শব্দ ব্যবহার করা হয়, এটা মানে কাদের দ্বারা, ঠিক আছে, কে করে থাকে এটা, যেটাকে আমরা বলি কি, আল্ট্রাসাউন্ড, তাই তো। তো এই যে আল্ট্রাসাউন্ড শব্দোত্তর, সে শব্দটা এটা কিন্তু বাদুড়ের মাধ্যমে সে কিন্তু বার করে থাকে, তার যে কম্পাঙ্ক সেটা কত মোটামুটি হয়ে থাকে, মানে এর থেকে যদি তোমাদের মোটামুটি 20 কিলো হার্জ, ঠিক আছে, 20 কিলো হার্জের যদি বেশি হয়ে থাকে, তাহলে সেটাকে শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসাউন্ড ওয়েভ কিন্তু আমরা বলে থাকি, তাই না। আর এই ধরনের তরঙ্গ কে বার করে? অবশ্যই বাদুড় কিন্তু এই ধরনের তরঙ্গ প্রতিফলিত মানে বার করে থাকে আর কি। পরবর্তী প্রশ্ন দেখি কি আছে, কে বাজার দর নীতি, এই যে ব্যবস্থা এটা চালু করেছিল? তাহলে বাজার দর যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটা প্রচলন করেছিল কে? অপশান আছে আমাদের কাছে, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, সিকান্দার শাহ লোদি, নাকি আমাদের মোহাম্মদ বিন তুগলক। তো এখানে যে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটা কিন্তু চালু করেছিলেন অবশ্যই খলজি ডাইনেস্টির যে দ্বিতীয় শাসক ছিলেন, এবং তিনি শ্রেষ্ঠ শাসকও ছিলেন, যিনি কিন্তু আলাউদ্দিন খলজি, এবং খলজি ডাইনেস্টি প্রতিষ্ঠা কে করেছিল? জালালউদ্দিন খলজি। তো আলাউদ্দিন খলজি তিনি কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা শুরু করেছিলেন। এছাড়া আলাউদ্দিন খলজি কিন্তু সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার নামেও কিন্তু পরিচিত, ঠিক আছে। তো সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার নামে কে পরিচিত? অবশ্যই আলাউদ্দিন খলজি তিনি কিন্তু পরিচিত। তিনি কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তী আমরা প্রশ্ন দেখব,
আবার কোন এখানে যে মোহাম্মদ বিন তুগলক তাকে কিন্তু পাগলা রাজা বলা হয়ে থাকে, ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তো পরবর্তী প্রশ্ন আছে এটা, নিচের কোন অভাবে কিসের অভাবে আর কি উদ্ভিদে ক্লোরোসিস রোগ হয়ে থাকে? তো গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ক্লোরোসিস রোগ হয়ে থাকে উদ্ভিদের, এটা কিসের অভাবে হয়ে থাকে? ক্যালসিয়াম, তোমাদের যেটা আছে অ্যালুমিনিয়াম, নাইট্রোজেন নাকি ম্যাগনেসিয়াম? অবশ্যই কিন্তু তোমাদের ম্যাগনেসিয়ামের জন্য কিন্তু এটা হয়ে থাকে, যেটা কিন্তু ক্লোরোসিস রোগটি কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? অপশান কি আছে? বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে তোমাদের অবশ্যই দেখে রাখতে হবে, ঠিক আছে। তো বিজয়নগর সাম্রাজ্য এটা কোনটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা কিন্তু হাম্পি, গোলকুন্ডা, বরোদা নাকি বিজাপুর? অবশ্যই হাম্পি, যেটা কর্ণাটকে অবস্থান করছে। এখানে কিন্তু দেখা যায় যে বিজয়নগর সাম্রাজ্যের যে ধ্বংসাবশেষ, ঠিক আছে। এই যে হাম্পি, এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, এটা কিন্তু 1886 সালে ইউনেস্কো, অর্থাৎ ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তার তালিকাভুক্ত হয়েছে। এটা কত সালে? হাম্পি 1986, 1986 এই হাম্পি, যেটা কর্ণাটকে অবস্থান করছে, এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ইউনেস্কো। আর ইউনেস্কো থেকেও তোমাদের প্রশ্ন আছে, এর আগেও তোমাদের করিয়ে দিয়েছি ক্লাস, সেটা এআইআর একাডেমিতে টপিক ওয়াইজ ক্লাস পেয়ে যাবে। এছাড়া এখান থেকে এটাও দেখে রাখবে যে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে, যেখানে কিন্তু 2024 প্যারিস অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছে, যেটা ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে 2024 সামার অলিম্পিক গেম, ঠিক আছে। সো এই যে ফ্রান্সের প্যারিস, এটাই হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার। পরবর্তী প্রশ্ন আছে, ভিটামিন কে আবিষ্কার করেছিলেন? অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভিটামিন কে আবিষ্কার করেছিলেন? ভিটামিন কিন্তু আবিষ্কার করেছিলেন কে? অবশ্যই ক্যাসিমির ফ্রাঙ্ক, তিনি কিন্তু ভিটামিন আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বিভিন্ন ভিটামিন সম্পর্কে দেখে রাখতে হবে, ভিটামিন এ, ভিটামিন বি, সি, ডি, ঠিক আছে, তাদের রাসায়নিক নামগুলো মুখস্থ রাখতে হবে। যেমন ভিটামিন এ হচ্ছে আমাদের কি, তাই আমি তোমাদের ভিটামিন এ আছে তোমাদের যেটা রাতকানা রোগ হয়ে থাকে যার অভাবে, ঠিক আছে। আবার ভিটামিন বি1 আছে, তারপরে তোমাদের ভিটামিন সি যেমন অ্যাসকর্বিক অ্যাসিড আছে, যেটা তোমাদের লেবু টেবু এই সমস্ত বেশি পাওয়া যায়, ঠিক আছে। তো এই ধরনের ভিটামিনগুলোকে অবশ্যই দেখে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন আছে যেমন, বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন? তো এখানে আমাদের আছে বুদ্ধদেব তিনি কোথায় তার প্রথম যে বাণী সেটা কিন্তু প্রচার করেছিলেন। অপশান আছে কাশী, সারনাথ, কুশীনগর নাকি বুদ্ধগয়া? তো অবশ্যই এখানে কিন্তু সারনাথে, তিনি কিন্তু উত্তরপ্রদেশের যে সারনাথ আছে সেখানেই কিন্তু তিনি প্রথম কিন্তু তার ধর্ম, সেই ধর্ম সম্পর্কে তার প্রথম বাণী প্রচার করেছিলেন, যেটা কিন্তু আমরা কি বলেছিনি, এটাকে ধর্মচক্র প্রবর্তন বলেছিনি, তাই তো। তো এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে। এছাড়া এই যে এটা কোন রাজ্যে অবস্থান করছে সারনাথ, এটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থান করছে। আর এই যে গৌতম বুদ্ধ, ইনি মারা গিয়েছিলেন কত সালে মারা গিয়েছিলেন? ইনি কিন্তু 483 খ্রিস্টপূর্বাব্দে ইনি কিন্তু মারা গিয়েছিলেন। কোথায় মারা যান? ইনি কিন্তু মারা যান হচ্ছে কুশীনগরে, ঠিক আছে, কুশীনগরে তিনি কিন্তু মারা গিয়েছিলেন। তো এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে, সেটা অবশ্যই দেখে রাখতে হবে। গৌতম বুদ্ধ যিনি বুদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত, ঠিক আছে। তো পরবর্তী আমরা প্রশ্ন দেখব, রত্নাবলী নাটকটি কার রচনা? তো রত্নাবলী নাটকটি রচয়িতা কে? অপশান আছে আমাদের কাছে হর্ষবর্ধন, বাণভট্ট, কালিদাস না শিলভদ্র? তো এখানে কিন্তু রত্নাবলী, প্রিয়দর্শিকা, এই সমস্ত যে নাটকগুলো আছে সেগুলো সবই হর্ষবর্ধনের লেখা, ঠিক আছে। তো হর্ষবর্ধনের সভাকবি কে ছিল? যেটা ছিল বাণভট্ট। যে লিখেছিল হর্ষচরিত, যেটা আমাদের অপশান নাম্বার 2, ঠিক আছে। তো অবশ্যই এগুলো অবশ্যই দেখে রাখতে হবে। এছাড়া কালিদাসেরও বিভিন্ন আমাদের গ্রন্থ আছে, যেমন অভিজ্ঞান শকুন্তলম, মালগী মিত্রম, তারপরে আমাদের আছে রঘুবংশম, ঠিক আছে। এই ধরনের যে নাটকগুলো রয়েছে এগুলো সবই কালিদাসের ছিল। এছাড়া আমাদের আজকে আছে যেমন নাট্যশাস্ত্র, এটা কার লেখা? এটা কিন্তু ভরতমুনির লেখা। তারপরে দানসাগর, যেটা কার লেখা? বল্লাল সেনের দানসাগর, অদ্ভুত সাগর। এছাড়া রামচরিত, যেটা সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস যদি বলি সেটা তুলসী দাসের। অষ্টাধ্যায়ী লেখককে পানিনি, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন গ্রন্থগুলো, এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখি কি আছে। রত্নাবলী নাটক এটা তো হলো আমাদের। 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিলেন? তো 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতে কিন্তু প্রথম যে তাদের প্রস্তর স্থাপন করেছিল, যেটা কিন্তু সুরাটে কিন্তু প্রথম তাদের ঘাঁটি কিন্তু স্থাপন হয়, ঠিক আছে। পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়, সালটাও হয়, যেটা তোমাদের 1621, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, আইএলও, যেটাকে আমরা কি চিনি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ঠিক আছে। তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ আইএলও এর সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? যেটা অপশান আছে ওয়াশিংটন, জেনিভা, ভিয়েনা নাকি প্যারিস? তো অবশ্যই এটা কিন্তু অপশান নাম্বার 2 আমাদের রাইট অ্যান্সার হবে, জেনিভা, যেখানে কিন্তু অবস্থান করছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এছাড়া ডব্লিউটিও, ডব্লিউএইচও, এদের সবারই কিন্তু হেডকোয়ার্টার অবস্থান করছে এই জেনিভাতে, ঠিক আছে। ভিয়েনাতে কিসের হেডকোয়ার্টার অবস্থান করছে? ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তো এর কিন্তু হেডকোয়ার্টার অবস্থান করছে ভিয়েনাতে। এছাড়া আমরা একটু আগেই বললাম যে প্যারিসে অবস্থান করছে ইউনেস্কো এর কিন্তু যে হেডকোয়ার্টারটা সেটা কিন্তু অবস্থান করছে ফ্রান্সের প্যারিস শহরে।
এছাড়া আমাদের প্রথমে অপশান আছে ওয়াশিংটন ডিসি, যেটা কিন্তু অবস্থান করছে কার হেডকোয়ার্টার, ওয়ার্ল্ড ব্যাংক। কি ওয়ার্ল্ড ব্যাংক, যেটা কিন্তু হেডকোয়ার্টার অবস্থান করছে, এটা ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল নয়, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক। আর এখানে কি আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এরও কিন্তু হেডকোয়ার্টার অবস্থান করছে এই ওয়াশিংটন ডিসিতে, ঠিক আছে। তো অবশ্যই এগুলো কিন্তু দেখে রাখতে হবে। এছাড়া এই যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1919-এ কিন্তু এটা প্রতিষ্ঠা করা হয়েছিল, 1919-এ। পরবর্তী প্রশ্ন অবশ্যই দেখবো, তার আগে অবশ্যই বলবো যে লাইক করে দেবে যদি ভালো লেগে থাকে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি যদি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকো। আর আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্ট করা আছে, সেগুলো দেখে নেবে। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। আর তোমাদের সৌরজগৎ সম্পর্কে একটা কমপ্লিট ক্লাস কিন্তু দিয়েছি, আশা করছি ওখান থেকে তোমাদের ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে, ঠিক আছে, সৌরজগৎ থেকে। প্রথমে এখানে কোশ্চেন কী বলেছে, আয়তনে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটা? তো এই সম্পর্কে কিন্তু আমরা ওই ক্লাসটাতে সব বিস্তারিত আলোচনা করেছি, সব কিছু আলোচনা করে দিয়েছি, সমস্ত গ্রহ সম্পর্কে, ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশন সম্পর্কে সব কিছু বলে দিয়েছি। তবু একটা ছোট্ট করে তোমাদের জাস্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে আয়তনে সৌরজগতের সব থেকে বৃহত্তম গ্রহ অবশ্যই কিন্তু আমাদের বৃহস্পতি রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। তো অবশ্যই আমাদের সব থেকে ছোটো গ্রহ কোনটা হবে, যেটা কিন্তু আমাদের অপশান নাম্বার 1 বুধ, ঠিক আছে। বুধ কিন্তু সব থেকে ছোটো হবে। আর বুধ কিন্তু আমাদের সৌরজগতের সূর্যের থেকে ডিস্টেন্স অনুযায়ী আমাদের কিন্তু সব থেকে কাছের গ্রহ হয়ে যাচ্ছে, তাই তো। বুধ আসছে, তারপরে কি আসছে, শুক্র, তাই তো। এইভাবে কিন্তু পরপর যাচ্ছে। তো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল পরপর এরা যাচ্ছে। আর এই চারটে গ্রহ, প্রথম যে 4টে গ্রহ আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এরা হচ্ছে কি ইনার প্ল্যানেট বা পার্থিব গ্রহ, বা এদেরকে বলা হয় কি টেরিস্ট্রিয়াল প্ল্যানেট, ঠিক আছে। আর বাদবাকি যে ওইদিকে 4টে আছে, বৃহস্পতি, তোমাদের বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 4টে হচ্ছে গ্যাসিয়াস প্ল্যানেট, ঠিক আছে। তো এগুলো যেহেতু বেশিরভাগ গ্যাস দিয়ে তৈরি, এই সম্পর্কে আমরা তোমাদের বলেছিলাম। এছাড়া ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। ইউরেনাস, শুক্র, এরা কিন্তু তোমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ যে রোটেট করে থাকে, ঠিক আছে। তো এই সম্পর্কে আমরা তোমাদের বলেছিলাম। এছাড়া এখানে তোমরা অবশ্যই দেখে রাখবে যে মানে পূর্ব থেকে পশ্চিমে কিন্তু, ঠিক আছে, ওই শুক্র আর ইউরেনাস এরা কিন্তু পূর্ব থেকে পশ্চিমে যে ঘুরে থাকে আর কি। পরবর্তী আমরা যে এখানে এক্সট্রা পয়েন্ট, যেমন আমাদের সবথেকে কাছের যে নক্ষত্র সম্পর্কে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আছে। সবথেকে কাছের, নিয়ারেস্ট আমাদের যে কাছের নক্ষত্র, তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। কি প্রক্সিমা সেন্টাউরি, এটা হচ্ছে আমাদের সবথেকে কাছের, এটা কি নক্ষত্র, ঠিক আছে। তো আমরা যদি বলি আমাদের সৌরজগতের সবথেকে উজ্জ্বলতম যে গ্রহ, তার নাম কি, সবথেকে উজ্জ্বল, ঠিক আছে, যেটাকে আমরা খালি চোখেও দেখতে পাই আমাদের পৃথিবী থেকে। যেটা কোথায় দেখতে পাই, অবশ্যই পশ্চিম আকাশে দেখতে পাই, ঠিক আছে, প্রতিদিনই দেখতে পাবে, আজকেও দেখতে পাবে দেখলে। তো অবশ্যই সেটা হচ্ছে আমাদের শুক্র গ্রহ। শুক্র গ্রহ যেটাকে সবথেকে উজ্জ্বলতম, এবং এটাকেও কিন্তু বলা হয়ে থাকে যে তোমাদের সন্ধ্যা তারা বলা হয়ে থাকে, ঠিক আছে। তো মর্নিং স্টার, ইভিনিং স্টার, এগুলো আমরা বলে থাকি। এছাড়া সবথেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে সবথেকে পরীক্ষায় আসে, গ্রেট রেড স্পট, এটা দেখা যায় কোন গ্রহে? গ্রেট রেড স্পট, এটা কোন গ্রহে দেখা যায়? এটা কিন্তু দেখা যায় তোমাদের কোন গ্রহে? এটা কিন্তু সবথেকে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, যেটা কিন্তু বৃহস্পতিতে কিন্তু দেখা যায় এই বৃহৎ যে স্পটটা, রেড স্পট, ঠিক আছে। এগুলো অবশ্যই দেখে রাখতে হবে। এছাড়া আমরা যদি বলি সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটা হবে, সেটা কিন্তু এই বৃহস্পতি, যেমন আমাদের সৌরজগতের সবচেয়ে বড় তোমাদের গ্রহ, তার কিন্তু এই গ্যানেমিড, যেটা কিন্তু সবথেকে বড় উপগ্রহ। আর এটা আবিষ্কার করেছিল কে? অবশ্যই কিন্তু গ্যালিলি কিন্তু আবিষ্কার করেছিল তার ওই দূরবীন যন্ত্রের মাধ্যমে, ঠিক আছে, এই বৃহস্পতির 4টে স্যাটেলাইট। এছাড়া আমরা যদি বলি সবথেকে সূর্যকে সবথেকে দ্রুত প্রদক্ষিণ করে থাকে, অর্থাৎ সবথেকে রোটেট করে থাকে, সূর্যের চারিদিকে পরিক্রমণ করে থাকে কোন গ্রহ, যেটা কিন্তু অবশ্যই আমাদের সৌরজগতের সবথেকে ছোট গ্রহ, যেটা বুধ, যে 88 দিনে তার নিজের পরিক্রমণ কিন্তু করে ফেলে, ঠিক আছে। আর আমরা যদি বলি আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের যে কী বলে ওটা, গ্যালাক্সি, তাই তো। তো গ্যালাক্সি, তার নাম কি হবে? সেটা কিন্তু অবশ্যই হবে আমরা যে ছায়াগত অবস্থান করছি, সেটা কিন্তু আমরা মিল্কি ওয়েতে অবস্থান করছি। আর যেটা হচ্ছে আমাদের কাছের যে গ্যালাক্সি, সেটা হবে আমাদের অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা। পরবর্তী প্রশ্ন দেখব। আর পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? অবশ্যই শুক্রকে বলা হয়। আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এটা কোথায় অবশ্যই দেখা যায়? এটা কিন্তু অবশ্যই হবে আমাদের রাইট অ্যান্সার গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যেটা কিন্তু অবস্থান করছে আমাদের পশ্চিমবঙ্গের যে বদ্বীপ অঞ্চল, তাই তো। তো এটা কিন্তু পশ্চিমবঙ্গ তোমাদের বাংলাদেশ সীমান্ত অঞ্চলে। আর বিশ্বের বৃহত্তম যদি নদীদ্বীপের কথা বলি, সেটা কিন্তু কোথায় হবে? আসামে অবস্থান করছে, যেটা মাজুলি। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, মহেঞ্জোদারো এর বর্তমান অবস্থান কোথায়? তো মহেঞ্জোদারো বর্তমান অবস্থান কোথায় হচ্ছে? এটা কিন্তু বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবের দিকে পড়ছে, ঠিক আছে।
পাকিস্তান পাঞ্জাবের দিকে অবস্থান করছে মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল কে? অবশ্যই কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু আবিষ্কার করেছিল মহেঞ্জোদারো কত সালে? 1922 সালে, ঠিক আছে? 1922 সালে আবিষ্কার করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছিল? অবশ্যই আবিষ্কার করেছিল 1921-এ দয়ারাম সাহানি, ঠিক আছে? দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ, ঠিক আছে? তো এগুলো অবশ্যই একটু দেখে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন আছে আমাদের, অবশ্যই তোমাদের সকলকে বলবো, যদি তোমাদের কোনোটা দরকার হয়ে থাকে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 যে কারেন্ট অ্যাফেয়ার্স বা জিডি 2024-এর জিকে কোশ্চেন, যেটা কিন্তু 50, এবং তোমাদের রেলে এনটিপিসি যে 99-এ তোমরা কিন্তু সকলে পেয়ে যাবে সেটা। তো এখানে তোমরা সকলে দেখতে পাচ্ছ যেটা এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা কিন্তু লাস্ট এক্সাম হয়েছিল 2020-21-এ, তার সম্পূর্ণ পিডিএফ এর সলিউশনও করা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। অলরেডি তোমাদের 22টা মতো শিফট করানো হয়েছে, অবশ্যই সেই শিফটগুলো তোমরা আগে দেখে নেবে এবং পরবর্তী ক্লাসও খুব তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। এখানে কিন্তু তোমাদের এটা দুটো পার্টে প্রোভাইড করা আছে, যেখানে 300+ কিন্তু পেজ সংখ্যা আছে, আর সকলে কিন্তু এটা প্রিন্ট করতে পারবে। এটা প্রিন্টেবল ফরম্যাটে আছে, বাংলা ভাষায় আছে, এবং প্রতিটা শিফটে 40টা করে কোশ্চেন আছে, ঠিক আছে? যারা দরকার হবে অবশ্যই এটা দেখে নেবে, কারণ আগের বছরের প্রশ্ন অবশ্যই তোমাদের করতে হবে। তোমাদের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন তোমাদের কিন্তু রেলে অনেকটাই মানে ম্যাক্সিমাম কিন্তু এখানে রিপিট হয়, ঠিক আছে? যেমন আরপিএফ এসআই 2024-এর যদি এক্সামের কথা বলি, ঠিক আছে, এই এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে থেকেই কিন্তু আরপিএফ এসআই 2024-এ কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন ছিল, হুবহু মানে অনেক কোশ্চেন একই ছিল, ঠিক আছে? যেগুলো তোমাদের স্ট্যাটিক জিকে, এই কোশ্চেনগুলো মানে বারবার কিন্তু একই কোশ্চেন বারবার জিজ্ঞাসা করা হয়। তো অবশ্যই তোমাদের কিন্তু এগুলো পড়তে হবে। তো যদি তোমরা নিতে চাও সম্পূর্ণ ইবুকগুলো, তো অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে তোমরা যোগাযোগ করবে। নাম্বারটা একবার লিখেও দিচ্ছি, 9593142593। তো এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে? ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আর এখানে আমাদের দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 সম্পূর্ণ তোমাদের কিন্তু এখানে বাংলা ভাষায় দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু 90% কিন্তু কমন আসছে তোমাদের কিন্তু বেশিরভাগ এক্সামিনেশন, যেমন আমাদের রেল এবং এসএসসি যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেখানে। তো তোমরা সকলে যাদের যাদের দরকার আছে অবশ্যই তোমরা নিয়ে নেবে, কারণ তোমাদের সামনে কিন্তু এনটিপিসি এক্সাম হবে, এবং জিডি কনস্টেবলের যে এক্সাম শুরু হচ্ছে 4 ফেব্রুয়ারি থেকে। এছাড়া তোমাদের কিন্তু আরপিএফ যে কনস্টেবলের এক্সাম কিন্তু এখনও বাকি আছে, ঠিক আছে? এবং এনটিপিসি সবথেকে বড় একটা এক্সাম, সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি, ঠিক আছে? তো যাদের যা দরকার হবে অবশ্যই তোমাদের কিন্তু এগুলো নিয়ে নেবে। এখান থেকে কিন্তু 90% কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা কমন পাবে, এবং তোমাদের কিন্তু রেলের এএলপি টেকনিশিয়ানও কমন এসছে, আরপিএফ এসআই তো কমন এসছে, আশা করি তোমাদের এনটিপিসিতেও চলে আসবে, ঠিক আছে? তো আর এগুলো কিন্তু সবই কিন্তু টিসিএস প্যাটার্নকে কেন্দ্র করে তৈরি করা আছে সম্পূর্ণটা, আর এগুলো কিন্তু ওই জন্যই তোমাদের এসএসসিতে বেশিরভাগ কিন্তু কমন এসছে। আর যেমন এই কোশ্চেনটাই তোমাদের যেমন বলি, এই যে কোশ্চেনটা তোমাদের আছে সম্প্রতি আলোচিত তৃষ্ণা যে মিশনটা, এটা কিন্তু কোন দেশের যৌথ মহড়া? এটা কিন্তু ভারত ফ্রান্সের যৌথ মহড়া। অলরেডি কিন্তু এটা তোমাদের রেলের এক্সামে কিন্তু চলে এসছে, আর এটা কিন্তু তোমাদের টেকনিশিয়ানে এসছে, ঠিক আছে, রেলের 2024-এর। তো অবশ্যই কিন্তু দেখে নেবে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অলরেডি তোমাদের আসা কোশ্চেন, ঠিক আছে? তো যার দরকার হবে অবশ্যই তোমরা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবে। তো থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা আসছি, ঠিক আছে? তো আসছি পরবর্তী ক্লাসে, ধন্যবাদ।